আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যের 6 আসনে বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা। 6টি আসনে জয়ী তৃণমূল। এর মধ্যে মাদারিহাটে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল। পদ্ম শিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোড়াফুল। বাংলা 6 কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকে এগিয়ে ছিল তৃণমূল। গণনা শেষেও দেখা গেল বিপুল ভোটে জয় তৃণমূলের। বঙ্গে তৃণমূল ঝড়, সেই ঝড়ের প্রভাব পড়ল হারোয়া বিধানসভা উপনির্বাচনে। সদ্য প্রয়াত হারোয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। গণনা শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজী নুরুল ইসলামের 2021 সালের রেকর্ড ছাপিয়ে 1,31,395 ভোটের ব্যবধানে জিতল তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি, বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার আর একটা রেকর্ড করলেন। প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। তাই আমাদের দেখুন, আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা, এটাই আমাদের মূল্য। এই রেকর্ড ভোটটা দেখুন, এটার জন্য সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবা প্রয়াত। উপনির্বাচনে 6টি আসনেই জয়ী তৃণমূল। তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না, ইতিহাস করে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাটে বিধানসভা আসনে জোড়া ফুল ফোটালো। 1 মাস আগেও বিদ্রোহের আগুন জ্বলেছে বাংলায়। আজিকর কাণ্ডকে কেন্দ্র করে স্লোগান তুলেছে শাসক দল বিরোধীরা। অনেকেরই দাবি ছিল শাসক গদি থেকে তৃণমূলের বিদায় কেবল সময়ের অপেক্ষা। উপনির্বাচনে তৃণমূল কি 6-6 হবে, এই ছিল প্রশ্ন। উত্তর পাওয়া গেল শনিবারই, তৃণমূলই 6-6। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই, এই 6টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে শাসক দল। বাংলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল যে একাধিপত্য দেখাতে চলেছে, সেই ইঙ্গিত আগেই ছিল। তবে কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট পদ্ম শিবির ধরে রাখতে পারবে কিনা। ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফুটল। বিজেপি কার্যত আত্মসমর্পণই করেছে শাসক শিবিরের কাছে। প্রসঙ্গত, এ যাবৎ কোনো ভোটেই মাদারিহাটে জিততে পারেনি তৃণমূল। 2016 এবং 2021 সালের ভোটে এই আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিক্কা। সেই মনোজকে এবার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন। সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হয়েছে। এবার ভোটে জিতে বিধায়ক হতে চলেছেন তৃণমূলের জয়প্রকাশ টপ্পো। আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল বাংলায় বাম কংগ্রেস এখনো প্রান্তিক শক্তি। গ্রাম শহর কোনো আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। একমাত্র হারোয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। এই একটি আসনেই জামানত রয়েছে, বাকি 5 আসনেই জামানত খুইয়েছেন বাম প্রার্থীরা। পৃথকভাবে লড়ে 6টি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস। উপনির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রচার পর্ব থেকেই বিজেপিকে খুব একটা সক্রিয় দেখায়নি। 6 মাস আগে লোকসভা ভোটে বাংলায় ধাক্কা খেয়েছে বিজেপি। উপনির্বাচনে তার থেকেও শোচনীয় পরিস্থিতি তৈরি হল প্রধান বিরোধী দলের। যদিও রাজ্য বিজেপি এই হারকে বিপর্যয় মানতে চায়নি। আজিকরের পর্বের পর শাসকের বিরুদ্ধে নাগরিক স্বর গর্জে ওঠার প্রেক্ষিতে অনেকেরই কৌতূহল ছিল উপনির্বাচনের ফলাফল নিয়ে। ফলিত স্বরে দেখা গেল তৃণমূল শুধু 6টি আসনের ভোটে জিতল তাই নয়, জিতল বিরোধীদের দুর্মুষ করে। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দিয়েছেন শিক্ষক, এমনই অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে। নম্বরে গড়মিল রয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন প্রায় 50 জন পড়ুয়া। আর এই পরিস্থিতিতে নতুন করে খাতা দেখার সিদ্ধান্ত নিল
কর্তৃপক্ষ। শুক্রবার ছাত্রদের প্রতিনিধির সঙ্গে বসেছেন শিক্ষকরা। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল এবং সাংবাদিক বিভাগের প্রধান পার্থ সারথী চক্রবর্তী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। ইতিমধ্যেই অভিষেক দাসকে অভিযুক্ত বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও এই ঘটনা নিয়ে কোনো অধ্যাপকই মুখ খুলতে চাননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবারের মধ্যেই সমস্যার সমাধান করে ফের প্রকাশিত হবে রেজাল্ট। শান্তিনিকেতনে ফের অশান্তি। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ফাউন্ডেশনের অনুষ্ঠান ঘিরে তুলকালাম। গেট বন্ধ করে বিক্ষোভকারীদের রোখার চেষ্টা, গায়ে হাত দেওয়ারও চেষ্টা। এসএফআই সদস্যদের সঙ্গে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি, সঙ্গে উঠল স্লোগান। বিশ্বভারতীর এবং শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের একটা যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান ছিল লিপিকা প্রেক্ষাগৃহে। বাংলা সহ 5টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার এই অনুষ্ঠান চলছিল। শুক্রবার সকালে সেই অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিজেপির দল এই অনুষ্ঠান করেছে এমনই অভিযোগ তুলেছে এসএফআই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ফাউন্ডেশনের রিসার্চার অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই বিক্ষোভকারীরা। বাজারে অতিরিক্ত আলুর দর বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ অমান্য করে আলু বাইরের রাজ্যে পাঠানো হয়েছিল বলে খুচরো বাজারে দাম বেড়েছে, এমনই মন্তব্য করে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। দর বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ অমান্য করে আলু বাইরের রাজ্যে পাঠানো হয়েছিল বলেই খুচরো বাজারে দাম বেড়েছে, এমনই মন্তব্য করে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু আলু কারবারিদের একাংশের মতে রফতানি করার জন্য আলুর দাম বাড়েনি, বেড়েছে অন্য কারণে। তার সঙ্গে রফতানির কোনো যোগ নেই, বরং মুখ্যমন্ত্রী যেভাবে নবান্নে প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, তাতে আগামী দিনে আলু বাইরে পাঠানো বন্ধ হলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে রাজ্যের চাষি এবং কারবারিদের, এমনটাই মত ওই অংশের। গত বছর আলুর দাম সেভাবে না পাওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছিল রাজ্যের আলু চাষিদের একটা বড় অংশকে। গত বছর নভেম্বরে খুচরো বাজারে 22 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল জ্যোতি আলু, কিন্তু এবছর আলুর দাম চড়া। শুক্রবার রাজ্যের খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি 30 থেকে 35 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। দাম বৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের হেসেলে টান পড়েছে। তা নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে খানিক আশঙ্কিতই আলু ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, এখনও রাজ্যের হিমঘরগুলিতে যথেষ্ট পরিমাণে আলু মজুত রয়েছে। সরকারি নির্দেশ রয়েছে আগামী 30শে নভেম্বরের মধ্যে হিমঘর থেকে ওই আলু বার করে নিতে হবে। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ হলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার নবান্নে টাস্কফোর্সকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত। ওই বৈঠকে ছিলেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। আনাজের দামের সর্বাধিক পরিস্থিতির উপর নজর রাখার দায়িত্ব তাকেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক নিয়ে কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, ভিন রাজ্যে আলু রপ্তানিতে এখনই কোনো নিষেধাজ্ঞা নেই। প্রশাসনিক সূত্রে এই খবর মিললেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলেই দাবি আলু ব্যবসায়ীদের একাংশের। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী রাজ্যের সীমানাগুলিতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়ার পরেই শুক্রবার রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝাই গাড়ি আটকানো হয়েছে। আলু কারবারিদের একাংশ জানাচ্ছেন, এ রাজ্যের অন্তত 500টি হিমঘরে আলু সংরক্ষণ করা হয়। চলতি বছরে ওই 500টি হিমঘরে সব মিলিয়ে 12,55,04,243 বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। তার মধ্যে নগদে 41,26,241 বস্তা আলু বার করা হয়েছিল অক্টোবরের শেষ পর্যন্ত। অর্থাৎ অক্টোবরের শেষেও আলু মজুত ছিল প্রায় 3,14,00,000 বস্তা। পরিসংখ্যান অনুযায়ী 21শে নভেম্বর পর্যন্ত মোটামুটি 1,65,00,000 বস্তা মজুত ছিল। কারবারিদের দাবি, নতুন আলু বাজারে না আসা পর্যন্ত ওই পরিমাণ আলু এ রাজ্যের প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি।
ফলে ভিন রাজ্যে আলু রফতানি যদি এখনই বন্ধ হয়ে যায় তাহলে মজুত আলুর একটা বড় অংশই নষ্ট হবে। গত আগস্ট মাসেও একবার আলুর দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপত্তি জানিয়েছিলেন আলু ভিন রাজ্যে পাঠানো নিয়েও। গুদামে আলু মজুত করে রেখে বাজারে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। নির্দেশ দিয়েছিলেন রাজ্যের চাহিদা না মেটা পর্যন্ত আলু বাইরে পাঠানো যাবে না। এরপর থেকেই আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমানায় আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছিলেন ব্যবসায়ীরা। তার প্রতিবাদে কর্মবিরতিরও সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন সংগঠন। ফলে হিমঘর খোলা থাকলেও আলু বাইরে বেরোচ্ছিল না। এতে আলুর দাম বাজারে আরও বাড়ে। এরপরই আলু কারবারিদের সঙ্গে বৈঠকে বসে সরকার। সমস্যাও মেটে। সম্ভাবনা ছিল নভেম্বরের দিকে আলুর দাম কমবে, কিন্তু বাস্তবে তা হয়নি। শুক্রবার নবান্নে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সোমবারের মধ্যে খুচরো বাজারে আলুর দাম কমানোর লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক। অগ্নিমূল্য বাজার টাস্কফোর্সের নজরদারি সত্ত্বেও বিক্রেতাদের বারবারন্ত নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্যের বিভিন্ন বাজারে টাস্কফোর্সের হানা। শনিবার সকালে বহরমপুর বাজারে হানা দেয় টাস্কফোর্সের আধিকারিকেরা। বহরমপুরের স্বর্ণময়ী বাজার, গোড়া বাজার সহ বিভিন্ন বাজারে টাস্কফোর্সের আধিকারিকেরা সবজি বাজারের বিভিন্ন সবজির দাম জিজ্ঞাসা করেন এবং খতিয়ে দেখেন। কোথাও আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, বেগুন ৮০ টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। কোথাও আলু ৩৩ টাকাও বিক্রি হচ্ছে, কোথাও ৩৫ টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে। আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা কোনো রকমের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ, রসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ৭১তম সমবায় সপ্তাহ। সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের উদ্যোগে সমবায় সপ্তাহের ৬ষ্ঠতম দিনে পালিত হল সমবায় সপ্তাহ। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবায়ীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইউথ বা ওমেন বা আপনার উইকার সেকশন যদি একত্রিত হয়ে তাদের গোল ঠিক করে, লক্ষ্য ঠিক করে যদি তারা এগোতে পারে, সমবায় গঠন করে যদি তারা উদ্যোগ নিতে পারে, কি টাইপের উদ্যোগ নিবে? যুবক ও সমাজের দুর্বল শ্রেণীর মানুষের জন্য এই দিনটা আজকে ব্যাংক বেছে নিয়েছেন এবং এর উপরে আমাদের বিআরসিএস সাহেব আছেন, এমএলএ আছেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, মনের মানুষ, জননেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম লড়াকু বিধায়ক অপূর্ব সরকার মহাশয়। অনেক দূর দূর থেকে আজকে যারা এসছেন, সমবায়ী এবং সমবায়ের কর্মচারী, যাদের উপস্থিতিতে আজকে কথা বলার সুযোগ পাচ্ছি, সকলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি, যারা শত ব্যস্ততার মধ্যেও এসছেন এবং এই সভাকে পূর্ণ করেছেন, সকলের প্রথমে সমবায়ের একজন সাধারণ কর্মী হিসাবে এবং মুর্শিদাবাদ রেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত এবং সমবায়ী অভিবাদন জানাই। সরকারের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে সাহায্য করবেন। একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের পাশে থাকতে পেরে আমি আনন্দিত বোধ করব। সকলকে ধন্যবাদ। নমস্কার। তার
প্রায় শেষের দিকে আমরা উপস্থিত হয়েছি এবং আজকের দিন সেটা আপনারা শুনলেন যে যুব, মহিলা এবং দারিদ্রতম মানুষকে কিভাবে আমরা সমবায়ের সঙ্গে যুক্ত করে তাদেরকে স্বনির্ভর করে তুলব, তারই একটা প্রচেষ্টা হিসাবে আজকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তারা দায়িত্ব নিচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিও সাহেব তার এবং সমস্ত সহকর্মী আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখানে উপস্থিত মাতৃমণ্ডলী বলবো না আমাদের পরিবারের সমবায় আন্দোলনে এক একজন নারী যোদ্ধা। আমি সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানাবো। এসেছেন তাদের সবাইকে সমবায় অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এর সঙ্গে আমরা পেয়েছি আমাদের জেলার ডেপুটি রেজিস্ট্রার, জেলা সমবায় ব্যাংকের সিইও এবং হোলসেলের চেয়ারম্যান এবং তাদের কথা না বললেই নয়। সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী, হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।